হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে ভূগোল ক্লাস মানে আজকে আগের দিন আঞ্চলিক ভূগোল হয়েছে, আজকে প্রাকৃতিক ভূগোল। আর আজকে প্রাকৃতিক ভূগোলে আগের দিন হিমবাহ কিছুটা পড়িয়েছিলাম, আজকে পড়াবো হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ। ঠিক আছে, আগের দিন পড়িয়েছিলাম হিমবাহের ক্ষয়, হিমবাহ কি, হিমবাহের সমস্ত কিছু, আর হিমবাহের ক্ষয় কি কি কারণে হয়। হিমবাহের ক্ষয় আমরা বলেছিলাম একটা উৎপাটন, একটা অবঘর্ষ, এই দুটো কারণে হয়। আর আজকে দেখব এই উৎপাটন আর অবঘর্ষ ক্ষয়ের ফলে হিমবাহে কি কি ভূমিরূপ তৈরি হয় সেগুলো। পরীক্ষায় এরকম একটা প্রশ্ন দিতে পারে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তিনটেরই ছবি আঁকবে, তিনটে নাম লিখবে, বর্ণনা করো। এটা হচ্ছে 5 নম্বরের একটা প্রশ্ন দিতে পারে। তাছাড়াও যতগুলো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, সব ভূমিরূপেরই কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কারণ সব ভূমিরূপের আবার শর্ট কোশ্চেনে দিতে পারে বা কোনো আকৃতির টিকা আকারেও দিতে পারে। ঠিক আছে, আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, বা একটাই বড় প্রশ্ন এখান থেকে হবে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ। ঠিক আছে, এইটা হচ্ছে বড় প্রশ্ন দেয়, যেরকম নদীরও ক্ষয়কার্য ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এখানেও তাই দেবে। এবার আমরা শুরু করছি মেন পড়ার জায়গাটা, সেটা হচ্ছে প্রথম ভূমিরূপটার নাম, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত প্রথম ভূমিরূপটা, তার নাম হচ্ছে কড়ি বা সার্ক। কড়ি বা সার্ক। কড়ি বা সার্ক কি জিনিস? হিমবাহ কোথায় ক্ষয় করে? আমরা তো পড়েছি হিমবাহ হিমরেখার উপরে হিমবাহ থাকতে পারে, মানে যে অঞ্চলে সারা বছর ঠান্ডা থাকে, উচ্চ অক্ষাংশ বা বরফাবৃত অক্ষাংশ বা উঁচু পার্বত্য অঞ্চলে এখানে হিমবাহ থাকে। সেই হিমবাহ প্রথম ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে কড়ি বা সার্ক, সেই অঞ্চলেই তৈরি হবে, মানে উচ্চ অক্ষাংশ বা উঁচু পার্বত্য অঞ্চলে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে যদি হাতলযুক্ত ডেক চেয়ার, হাতল মানে আমরা যেরকম এরকম চেয়ারে বসি এরকম ভাবে দুটো থাকে, মানে হাতল, সেই রকম দেখতে ডেক চেয়ার, বা চামচকে গর্ত করলে যেরকম, মানে চামচের যেটা দিয়ে আমরা খাই, যে জায়গাটাই জিনিসপত্র মানে তুলে খাই, সেই রকম দেখতে যদি কোনো ভূমিরূপ হয়, মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে হাতলযুক্ত ডেক চেয়ার বা উল্টানো চামচের যে 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 জায়গাটা গর্ত মতো থাকে, যেখান থেকে জিনিসপত্র যার মধ্যে থাকে দিয়ে আমরা খাই বা অন্য কিছু দিই, বা এক পাত্র থেকে আরেক পাত্রে নিই, ওইরকম দেখতে কোনো ভূমিরূপ যদি তৈরি হয়, তখন তাকে বলা হয় কড়ি বা সার্ক। কিরকম দেখতে হবে ভূমিরূপটা? এরকম যদি একটা পর্বত হয়, এইরকম যদি কোনো ভূমিরূপ হয় দেখতে, এইরকম কোনো ভূমিরূপ যেটা হলে এই জায়গাটা গর্ত মতো হবে, এই একটা হাতলের মতো, এই একটা হাতলের মতো, এইরকম যদি দেখতে মানে ভূমিরূপ হয়, মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, বিশেষ করে বলেছে উৎপাটন আর অবঘর্ষ ক্ষয়ের ফলে সৃষ্ট যদি ভূমিরূপটা এরকম হয়, এইটা এইটা উঁচু, এইটা উঁচু, এই জায়গাটা একটু গভীর গর্ত মতো দেখতে হয়, এরকম দেখতে হাতলযুক্ত ডেক চেয়ারের মতো, বা চামচ যেরকম হয় এরকম, চামচটা এরকম থাকে, এইরকম দেখতে যদি ভূমিরূপ হয়, তখন তাকে বলা হয় হচ্ছে আমাদের কি বলে নাম, শার্ক, কড়ি বা শার্ক। এই কড়ি বা শার্ক, এই 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 কড়ি বা শার্ক এক এক দেশে এক এক রকম নামে পরিচিত। কি রকম পরিচিত? কড়ি বলা হচ্ছে মানে হাতলযুক্ত ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ইংল্যান্ড,
আমেরিকা, স্কটল্যান্ড এই সমস্ত দেশে কড়ি বলে। জার্মানিতে আবার হচ্ছে জার্মানিতে বলা হয় হচ্ছে শার্ক বলে, ওয়েলেসে কাম বলে, এরকম বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। ঠিক আছে, এইরকম শার্ক বা কড়ি এ এ যখন তৈরি হয়েছে তখন আজ থেকে অনেক বছর আগে, যেখানে সময় হিমযুগ ছিল, সেই হিমযুগের সময় এই কড়ি বা শার্কের এই যে মধ্যেখানে বললাম এরকম চামচের মতো আছে গর্ত, এই জায়গাটা উঁচু, এই জায়গাটা উঁচু, এই মাঝখানটা নিচু, এরকম ভূমিরূপ হলে এইরকম জায়গায় কোনো কোনো সময় ওই বরফ বা হিমবাহ জমে থাকে, হিমযুগে জমেছিল। পরবর্তীকালে এই হিমবাহ মানে হিমযুগ শেষ হওয়ার পরে এই হিমবাহ গলে এরকম যদি কোনো গর্ত মতো তৈরি হয়, এরকম এরকম এই এই জায়গায় বেসিন অঞ্চল, এরকম বেসিন অঞ্চল, এই জায়গায় যদি গর্ত মতো তৈরি হয়, হিমবাহ গলে জল পরিণত হয়, তাহলে একে বলা হয় হচ্ছে, তখন তাকে বলা হয় এখানে কড়ি হ্রদ বা শার্ক হ্রদ বলা হয়। মানে হিমবাহ গলে কড়ির মধ্যে যদি হিমবাহ জমে থাকতো, সেটাই হিমযুগ শেষ হওয়ার পরে জল জমে এরকম লেক মতো তৈরি হয়েছে, এই যে পাহাড়ি অঞ্চলে নিচে এরকম লেক মতো তৈরি হলে এই জায়গাটা, তখন তাকে বলা হচ্ছে কড়ি বা শার্ক বা কড়ি হ্রদ বলা হয়। এই কড়ি হ্রদ যদি নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড এই সমস্ত দেশে যাওয়া যায়, স্কটল্যান্ড, তাহলে এইরকম হ্রদগুলো প্রচুর পরিমাণে কিন্তু দেখা যায়। ঠিক আছে, আবার পরের পয়েন্টে আমি চলে আসি, কড়ি বা শার্কের পরে চলে আসি এরিটি বা অ্যারেট। হ্যাঁ, এরিটি বা অ্যারেট কি জিনিস? এরিটি বা অ্যারেট, এই কড়ি বা শার্কের তো হাতলযুক্ত ডেক চেয়ারের মতো এই মস্তক ক্ষয় মানে মাথা বা পার্শ্ববর্তী এই দুটো ক্ষয় যদি হয়ে যায়, ক্ষয় হওয়ার পরও এই জায়গাটা আরো গভীর হয়ে যায়। আর এইরকম ভাবে আবার গভীর হয়ে গেলে দুটো কড়ির মাঝখানে বা দুটো শার্কের মাঝখানে এরকম সরু পরীক্ষার মতো পাঁচিল তৈরি হয়। এখানে একটা পাঁচিল, এরকম একটা পাঁচিল, এরকম অনেকগুলো পাঁচিল তো পরপর তৈরি হতে পারে। এরকম একটা একটা পাঁচিলকে বলা হয় এরিটি, মানে মস্তকক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটোর মাধ্যমে এই জায়গাগুলো আরো পাতলা হয়ে একটা পর্বতের একটা পাহাড়, একটা কড়ি আর একটা কড়ির মাঝখানে, বা একটা শার্কের মাঝখানে এরকম যদি উঁচু পরিখার মতো বা দেয়ালের মতো তৈরি হয়, তখন তাকে বলা হয় এরিটি বা অ্যারেট। ঠিক আছে, এইরকম অনেকগুলো এরিটি বা অ্যারেট যদি পাশাপাশি নেমে পড়ে, এখান থেকে একটা এই একটা পাঁচিল মতো, এই একটা পাঁচিল মতো, এরকম একটা পাঁচিল এখান থেকে একটা নেমে পড়লে, বা এই পিছন দিয়ে একটা নেমে পড়লে, এই যে নেমে পড়লে চারিদিক সরু, মাঝখানে এরকম একটা শৃঙ্গের মতো তৈরি হয়। হ্যাঁ, এই শৃঙ্গকে বলা হয়, তখন তাকে বলা হয় হচ্ছে পিরামিড চূড়া, তখন তাকে বলা হয় হচ্ছে পিরামিড চূড়া। ঠিক আছে, পিরামিড চূড়া কি অনেকগুলো কড়ি বা এরিটি নেমে পড়লে বিপরীত দিক থেকে মাঝখানে যে উঁচু জায়গাটা তৈরি হয় শৃঙ্গের মতো, একে বলা হয় পিরামিড চূড়া। এই পিরামিড চূড়াকে সুইজারল্যান্ডে বলা হয় হর্ন, কারণ সুইজারল্যান্ডে সবচেয়ে বড় পিরামিড চূড়ার নাম হচ্ছে ম্যাটার হর্ন। হ্যাঁ, পিরামিড চূড়ার নাম হচ্ছে ম্যাটার হর্ন। এই ম্যাটার হর্ন পিরামিড চূড়ার থেকে এই হর্ন নামটা এসছে। হ্যাঁ, তাহলে সবচেয়ে বড় পিরামিড চূড়া পিরামিড চূড়াকে সুইজারল্যান্ডে হর্ন বলে, কারণ ম্যাটার হর্ন থেকে এরকম এসছে নামকরণ। ঠিক আছে, এটা আল্পস পর্বতমালায় অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে তিনটে পড়লাম, কড়ি বা শার্ক কি, এরিটি কি, পিরামিড চূড়া কি। ভারতবর্ষে এরকম পিরামিড চূড়া আছে বদ্রীনাথ, যেটা বদ্রীনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, সেই বদ্রীনাথ। নেপালে আছে মাকালু, এগুলো সব কিন্তু পর্বত শৃঙ্গ। কেন পর্বত শৃঙ্গ? ওই যে চারিপাশ, এপাশ দিয়ে একটা কড়ি, এপাশ দিয়ে একটা এপাশ দিয়ে একটা অ্যারেট, এপাশ দিয়ে একটা অ্যারেট, এপাশ দিয়ে একটা অ্যারেট, এপাশ দিয়ে একটা অ্যারেট হয়ে মাঝখানে এরকম সূচালো মতো অংশ যদি হয়, মানে কথার কথা বলছি আমি, পেনের মুখটা এই এখান দিয়ে একটা অ্যারেটের মতো, এখান দিয়ে একটা অ্যারেটের মতো, এখান দিয়ে একটা অ্যারেটের মতো নেমে পড়েছে, মাঝখানের জায়গাগুলো শার্প, উপরের জায়গাটা এরকম সূচালো শৃঙ্গের মতো, সেইটাই হচ্ছে পিরামিড চূড়া। এটা বদ্রীনাথ, কেদারনাথ, বদ্রীনাথ একটা, তারপরে আমাদের নেপালের মাকালু বলে একটা আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ পিরামিড চূড়া। ঠিক আছে, তাহলে পিরামিড চূড়া কি, এরিটি কি, কড়ি বা শার্ক কি আমরা পড়লাম। এবার পরের পয়েন্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা কি। হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা, হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। যখন অনেকগুলো পর্বত, এরকম পর্বত, এরকম পর্বত, এরকম পর্বত আছে, যদি এরকম পর্বত থাকে চারিপাশ,
এরকম পর্বতের থেকে হিমবাহ নেমে, এরকম পর্বত থেকে হিমবাহ এরকম নামছে, নেমে এক জায়গায় এসে জমা হয়, জমা হয়ে যদি এরকম আকৃতির কোনো ভূমিরূপ তৈরি করে তখন তাকে হিমদ্রোণী বলে। মানে এখানে জমা করে এই নিচের যে উপত্যকায় এখানে ক্ষয়কার্যের ফলে, মানে এখানে আরেকটা জিনিস বলে যে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকাতে হিমবাহের থেকে যে মানে পাহাড়ি পর্বত অঞ্চল থেকে যে হিমবাহগুলো নেমে এক জায়গায় এসে ক্ষয় করে, এই ক্ষয়টা পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় উভয়ই সমান করে। হ্যাঁ, পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় উভয়ই সমান করে। এই সময় করার ফলে দুপাশেই ক্ষয় সমান হয়। সমান হওয়ার পর দেখতে ইউ আকৃতির কোনো ভূমিরূপ তৈরি হলে এবং গভীর ভূমিরূপ তৈরি হলে তাকে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়। ঠিক আছে, তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যদি হিমবাহ পাহাড়ি বা পর্বত থেকে নিচের দিকে নেমে এসে এক জায়গায় যেখানে হিমবাহ যেখানে পড়ে সেখানে পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় সমান হয়ে যদি ইউ এর মতো দেখতে কোনো ভূমিরূপ তৈরি হয় বা উপত্যকা তৈরি হয় তাকে হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা বলা হয়। ঠিক আছে, এই ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী যেটা আছে সেটা নদীর যে ইউ আকৃতির উপত্যকায় এই নদীর আই এবং ভি আকৃতি উপত্যকার মধ্যে পার্থক্য দিতে পারে। মানে পরীক্ষায় দিতে পারে হচ্ছে নদী উপত্যকা আর হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, এরকম পার্থক্য দিতে পারে। এটা ইউ আকৃতির নদী উপত্যকাটা আই বা ভি, আর এটা হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, এটা একটা পার্থক্য দিতে পারে। এর নিম্নক্ষয় কোনো সময় নিম্নক্ষয় বেশি হয়, আবার পার্শ্বক্ষয়ও বেশি হয় কোনো কোনো সময় পার্শ্বক্ষয়। আর এর নিম্নক্ষয় আর পার্শ্বক্ষয় উভয়ই সমান, পার্শ্বক্ষয় দুটোই বেশি হয়। ঠিক আছে, এটার কোনোটাই গভীরতা কম থাকবে বেশি থাকবে, আর এটাই সবসময় গভীরতা বেশি থাকতে হবে। এটা উঁচু পার্বত্য অঞ্চলেই সবসময় দেখা যেতে পারে, উচ্চ অক্ষাংশ বা উচ্চ পার্বত্য অঞ্চলে। এটা উচ্চ পার্বত্য অঞ্চল বা তার নিচে একটু ভূমিরূপে যেগুলো সমতলে পড়েছে একটু উপত্যকা, সেই জায়গাটাও এরকম দেখা যেতে পারে। দুটোই পার্বত্য অঞ্চলে যদিও দেখা যায়, কিন্তু এটা একটু বেশি উচ্চতা বিশিষ্ট জায়গায়, এটা একটু কম উচ্চতা বিশিষ্ট জায়গায় দেখা যায়। ঠিক আছে, এরকম ভাবে নদী উপত্যকা হিমবাহ উপত্যকার মধ্যে একটু পার্থক্য কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু দিতে পারে। ঠিক আছে, তাহলে হিমদ্রোণী কি জিনিস হয়ে গেল আমাদের। এবার হচ্ছে হিমশিরি কি জিনিস। পরের পয়েন্ট হচ্ছে হিমশিরি বা হিমসোপান। হিমশিরি বা হিমসোপান। হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহ কিন্তু সবসময় যে সব দিকে সমান ক্ষয় করবে, যেটা একদিকে পার্শ্বক্ষয় বেশি একদিকে পার্শ্বক্ষয় যত বেশি নিম্নক্ষয় তত বেশি, এরকম কোনো কারণ নেই। যদি এরকম পার্শ্বক্ষয় এবং নিম্নক্ষয় যদি সমান হয় তাহলে সেটা ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী হতে পারে। হ্যাঁ, কিন্তু যদি অসম ক্ষয়কার্য করে মানে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম ক্ষয়কার্য করার পরে যদি সিঁড়ির মতো ভূমিরূপ নেমে পড়ে, মানে সিঁড়ি যেরকম দেখতে হয়, এরকম যদি সিঁড়ির মতো ভূমিরূপ নেমে পড়ে, উঁচু নিচু হতে পারে একটু, এটা 19-20 এরকম হতে পারে। ঠিক আছে, এরকম যদি সিঁড়ির মতো কোনো ভূমিরূপ নেমে পড়ে হিমবাহের ক্ষয়কার্যের ফলে, অসম ক্ষয়কার্যের ফলে যদি সিঁড়ির মতো ভূমিরূপ নেমে পড়ে তখন তাকে বলে হিমশিরি বা হিমসোপান। এই হিমশিরি বা হিমসোপান এই যখন হিমবাহ নামছে নেমে এই ক্ষয়গুলো করছে, অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় বা উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় করছে, তখন হিমবাহ কোনো কোনো সময় এরকম জায়গায় নিচে জমে থাকে। হিমবাহ কিছু কিছু সময় জমে থাকে হিমবাহের এবার যখন হিমবাহ জমে থাকে বা হিমযুগে হিমবাহ জমেছিল, তখন এই হিমবাহ তার অবঘর্ষ প্রক্রিয়ায় এই জায়গাকে আরো একটু গর্ত করে দেয়, মানে এই সিঁড়ির মতো ধাপকে আর একটু নিচে এরকম গর্ত করে দেয়। এরকম গর্ত করে দিলে হিমবাহ যখন গলে যায় তখন এখানে জল তৈরি হয়, জল হয়ে এই সিঁড়িতেই লেক তৈরি হয়। তখন এই ধরনের লেক বা হ্রদগুলোকে প্যাটার্ন স্টার হ্রদ বলে। ঠিক আছে, প্যাটার্ন স্টার হ্রদ বলে, প্যাটার্ন ও স্টার হ্রদ বলে। তাহলে প্যাটার্ন ও স্টার হ্রদ কাকে বলে? হিমবাহের অসম ক্ষয়কার্যের ফলে যখন হিমশিরি তৈরি হয় পরস্পর সোপানের মতো নেমে পড়লে তখন তাকে হিমশিরি বলে।
আর হিমশিরির মধ্যে যদি কোনো সময় হিমবাহ জমাট বেঁধে থাকে এবং পরবর্তীকালে হিমবাহ গলে গিয়ে যদি লেকের মতো তৈরি হয়, তখন তাকে বলে প্যাটার্নন স্টার হ্রদ বলা হয়। ঠিক আছে, তাহলে প্যাটার্নন স্টার হ্রদ কি জিনিস আমরা বুঝলাম। এরপরে চলে আসি ঝুলন্ত উপত্যকা। এরপরে নদীতেও ঝুলন্ত উপত্যকা ছিল, এখানেও ঝুলন্ত উপত্যকা বলে একটা আছে। ঝুলন্ত উপত্যকা কি জিনিস? পরের পয়েন্ট হচ্ছে ঝুলন্ত উপত্যকা। দূর থেকে দেখে মনে হবে একটা হিমবাহ আর একটা হিমবাহের উপর ঝুলে রয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু হিমবাহ। যদি কোনো ভূমিরূপটা এরকম দেখতে হয়, এইখানে উঁচু ভূমিরূপ, এখানে উঁচু ভূমিরূপ, এখানে উঁচু ভূমিরূপ, এখানে উঁচু ভূমিরূপ, এই উঁচু ভূমিরূপ থেকে হিমবাহগুলো এখানে নিচে নেমে এই জায়গায় নিচে হিমবাহ, মেন হিমবাহ, এখান থেকে হিমবাহ নিচে নেমে মেন হিমবাহের সঙ্গে জয়েন্ট হয়েছে, তাহলে দূরের থেকে দেখে মনে হবে একটা হিমবাহ আর একটা হিমবাহের উপর ঝুলে রয়েছে, মানে বড় হিমবাহর উপরে ছোট হিমবাহগুলো ঝুলে রয়েছে। তখন তাকে বলা হয় হচ্ছে আহ, তখন তাকে বলা হয় হচ্ছে আমাদের হচ্ছে হিম ঝুলন্ত উপত্যকা বলা হয়। যাই হোক, আমি আরেকবার একটু বলে নিই ঝুলন্ত উপত্যকা কি। যখন কোনো উঁচু পর্বত থেকে, এরকম উঁচু উঁচু পর্বত আছে, এরকম উঁচু উঁচু পর্বত থেকে যখন উঁচু উঁচু পর্বত থেকে যখন হিমবাহ গুলো নিচের দিকে নামে, তখন এইরকম যদি আসে নিচে, এই পর্বতের নিচে যদি মেন হিমবাহ এরকম থাকে, তখন এই যে এখান থেকে হিমবাহ নামছে, এখান থেকে হিমবাহ নামছে, এই যে নামছে হিমবাহ, দূরের থেকে দেখে মনে হয় এই হিমবাহের উপরে এই হিমবাহটা ঝুলে আছে, তখন তাকে বলা হয় এখানে ঝুলন্ত উপত্যকা। তাহলে ঝুলন্ত উপত্যকা কি জিনিস আমরা বুঝলাম, যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে একটা বড় হিমবাহ যখন নিচ দিয়ে বয়ে যাচ্ছে উঁচু পর্বত থেকে, আর একটা হিমবাহ যখন এই মেন হিমবাহতে এসে মিশছে, তখন দূরের থেকে মনে হয় একটা হিমবাহ আর একটা হিমবাহের উপরে ঝুলছে। এই ঝুলে একেই বলা হচ্ছে ঝুলন্ত উপত্যকা। এটা নদীর ক্ষেত্রেও হতে পারে। কিরকম নদীর ক্ষেত্রেও হতে পারে? নদীতেও কোনো বড় নদী যখন পাহাড়ি অঞ্চল থেকে বেরোচ্ছে, এরকম বড় বড় পাহাড় থেকে যখন নদী এইরকম ভাবে বেরোচ্ছে, এখান থেকে ছোট ছোট নদী, এখান থেকে ছোট ছোট নদী এসে মিশছে, এরকম বড় পাহাড় থেকে নদী তো বেরোচ্ছে, এরকম ছোট ছোট নদী এসে এখান থেকে মিশছে, তখন তাকে দূরের থেকে দেখে মনে হয় এই নদীটা নিচু, কারণ এর গভীরতা কম, তো এই বেশি বেশি, আর এর গভীরতা কম, তখন মনে হচ্ছে বা এই নদীটা বড় নদী বলে ক্ষয়কার্য বেশি করেছে, মানে গভীর বেশি, আর এইখান থেকে উপর দিয়ে এরকম ঝুলে রয়েছে। মানে এখান থেকে একটা হিমবাহ নামছে, এই যে নীলপেন একটা হিমবাহ ধরো, ছোট হিমবাহ, আর বড় হিমবাহ এখানে, বা বড় নীলপেন একটা বড় ছোট নদী, এটা একটা বড় নদী, এখান থেকে নামছে, এর গভীরতা দূরের থেকে দেখে মনে হবে এটা একটা হিমবাহ আর একটা জায়গায় ঝুলে রয়েছে। এই এই যে হিমবাহ বা নদী একটা ঝুলে রয়েছে, তাই তোকে ঝুলন্ত উপত্যকা। সেটা নদীর ক্ষেত্রেও হতে পারে, হিমবাহের ক্ষেত্রেও একই জিনিস হতে পারে। ঠিক আছে, তাহলে ঝুলন্ত উপত্যকা কি জিনিস একটু আমরা বুঝলাম। একটু ভালো করে বইটা পড়ে নিলে আরো সুন্দর করে বোঝা যাবে। ঠিক আছে, এরপরে আসি রসের মাতানে। পরের পয়েন্টের নাম হচ্ছে রসের মাতানে। রসের মতানে। পরের পয়েন্ট হচ্ছে রসের মতানে। যদি এরকম কোনো উঁচু ঢিবি থাকে, এরকম উঁচু ঢিবি, এখান থেকে হিমবাহ এই দিকে যাচ্ছে, হিমবাহ, এগুলো হিমবাহ যাচ্ছে, হিমবাহ যাচ্ছে, এরকম উঁচু কোনো এরকম ঢিবি থাকে, হিমবাহ এদিকে যাচ্ছে, কিছু সময় এরকম একটু এরকম ভাবে চলে গেল, এরকম ভাবে গেল, হিমবাহ এরকম ভাবে যাচ্ছে। যদি হিমবাহের প্রবাহ পথে এরকম যদি এরকম উঁচু একটা এরকম ঢিবি থাকে, তখন হিমবাহ এখানে যাচ্ছে, উৎপাটন প্রক্রিয়ায়, উৎপাটন প্রক্রিয়ায় এই জায়গাটায় কিন্তু স্মুথ, হিমবাহ যেদিকে যাচ্ছে সেই জায়গাটা, সেই প্রতিবাদ ঢাল বরাবর কিন্তু স্মুথলি
এরকম যদি ভূমিরূপ হয়, এবং পিছন দিকটা যদি অবঘর্ষ প্রক্রিয়ায় এরকম উঠে গেছে, কোনো ভূমিরূপ উঠে গেছে, ছোট ছোট পাথরে ভেঙে টুকরো টুকরো হয়ে পরিণত হয়েছে, তখন তাকে বলা হয় হচ্ছে রসের মাতানে। তাহলে রসের মাতানে কি জিনিস? হিমবাহ প্রবাহ পথে যদি কোনো উঁচু ঢিবি অবস্থান করে, সেই ঢিবিটা উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় ঠিকঠাক মতো না করে অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের এই ঠিক মানে যেখান থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে তার ঠিক পেছনে অনুবাদ ঢাল বরাবর এইরকম ভাবে হিমবাহের ঘর্ষণ প্রক্রিয়ায় বা অবঘর্ষ প্রক্রিয়া এরকম ভাবে পাথরগুলো, এই যে ঢিবির পাথরগুলো, এই পাশের পাথরগুলো ক্ষয় হয়ে যদি উৎক্ষিপ্ত হয় বা পাথরগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়, তখন এই ধরনের ভূমিরূপ যে তৈরি হলো টোটাল ভূমিরূপ, তখন তাকে বলা হয় রসের মাতানে। তাহলে রসের মাতানে কি? হিমবাহের প্রবাহপথে যদি উৎপাটন প্রক্রিয়ায় যদি হিমবাহের প্রবাহপথে যদি কোনো ঢিবি অবস্থান করে, সেই ঢিবির উৎপাটন প্রক্রিয়ায় এক পাশে মসৃণ থাকে আর এক পাশে অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয়ের ফলে পাথরগুলো উৎক্ষিপ্ত হয়, এরকম ভাবে ভাঙা ভাঙা থাকে, তখন সেই ধরনের ভূমিরূপকে আমরা টোটালকে বলি হচ্ছে রসের মাতানে। ঠিক আছে, এই হচ্ছে রসের মাতানে। পরের চ্যাপ্টারটায় আসি, পরের পয়েন্টে আসি বা পরের ভূমিরূপে আসি, তার নাম হচ্ছে ক্যাগ ও টেল। পরের ভূমিরূপে হচ্ছে ক্যাগ ও টেল। ক্যাগ ও টেল কি জিনিসটা? হিমবাহের একই রকম রসের মাতানে যেরকম দেখতে হয় এরকম ভূমিরূপ হয়। হিমবাহ এরকম প্রবাহিত হচ্ছে এই দিকে বরাবর। হিমবাহের প্রবাহ পথে এক পাশে আর একটা জিনিস জানি আমরা সবসময়, শিলা, কঠিন শিলা, কোমল শিলা বা কঠিন শিলা, নরম শিলা এক জায়গায় পরপর থাকে, কোনোটা আগে থাকবে কোনোটা পরে থাকে। হিমবাহের যখন যে পাশে মানে এটা যদি কোনো উঁচু পার্বত্য অঞ্চল হয়, হিমবাহ এখান থেকে প্রবাহিত হচ্ছে, হিমবাহ প্রবাহিত হওয়ার পথে যদি সামনে কঠিন শিলা এবং পেছনে যদি নরম শিলা থাকে, তখন এই কঠিন শিলাকে ভেদ করে এই পেছনের শিলা কিন্তু ভাঙতে পারে না, ক্ষয় করতে পারে না। তখন এই পেছনের শিলা অবঘর্ষ বা উৎপাটন প্রক্রিয়ায় কিছুটা ক্ষয় করে এখানে এরকম ভূমিরূপ, তো এখান থেকে একটু ভেঙে এই জায়গাটা এরকম এরকম হয়ে গেছে, এখানে একটু ছোট ভেঙে ভূমিরূপ তৈরি হয়েছে। এরকম যদি ভূমিরূপ তৈরি হয়, সেই তাহলে সামনের পাশের যে অংশটা তাকে ক্যাগ, আর পেছনে ক্ষয় হয়নি, এরকম পেছনে সিকিউর ভাবে থেকে গেছে, পেছনের অংশটা মানে সরু পরিখার মতো লেজের মতো থেকে গেছে, তাকে টেল বলে। তাহলে হিমবাহের প্রবাহ পথে যদি কোনো শক্ত ভূমিরূপ থাকে, শক্ত শিলায় দ্বারা যদিও এরকম ঢিবি মতো থাকে এবং তার পেছনটা নরম শিলা থাকে, একটা ঢিবি তার সামনেরটা শক্ত শিলা পেছনটা নরম শিলা যদি থাকে, তখন হিমবাহের প্রবাহ পথে এই শক্ত শিলাকে যতটা পারে ক্ষয় করে একটা ভূমিরূপ তৈরি করলে যে এটা হচ্ছে প্রতিবাদ ঢালে যে ভূমিরূপটা তৈরি করে সেটা হচ্ছে ক্যাগ। আর পেছনে যেটা ক্ষয় হয়নি, নরম শিলা থাকা সত্ত্বেও ক্ষয় হয়নি, একটা লেজের মতো সরু পরিখার মতো হয়ে গেছে, তাকে বলা হচ্ছে টেল বলা হয়। এটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ক্যাগ এবং টেল হয়। স্কটল্যান্ডে এই ধরনের ভূমিরূপগুলো আছে। স্কটল্যান্ডের এডিনবরা একটা শহর আছে, এডিনবরা শহরটা এরকম একটা ক্যাগ টেলের উপর অবস্থিত শহর। কিরকম? হিমবাহ এখান থেকে প্রবাহিত হয়ে এই জায়গাকে ক্ষয় করে দিচ্ছে, কিন্তু এই জায়গাকে কোনো ক্ষয় করছে না, কারণ হিমবাহের প্রবাহ পথে এই জায়গাটা শক্ত শিলা, এই জায়গা নরম শিলা, আর এই নরম শিলা জায়গা যুক্ত অঞ্চলে এই শহরটা তৈরি হয়েছে। মানে বড় ভূমিরূপ তো অনেক এরিয়া জুড়ে এই জায়গায় শহরটা তৈরি হয়েছে, কারণ হিমবাহের আঘাত করবে এই জায়গায়, এখানে আমার সিকিউরিটি থেকে যাচ্ছে, এখান থেকে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসবে না। এই জন্য এইটা হচ্ছে টেল, ক্যাগে শহর তৈরি হয় না, টেলে শহর তৈরি হয়েছে। এডিনবরা শহরটাও এরকম ভাবেই তৈরি হয়েছে। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে একটা ক্যাগ বা টেল। এরপরে আসে ফিয়ার্ড বলে আর একটা পয়েন্ট আছে, এটা শেষ পয়েন্ট হচ্ছে ফিয়ার্ড, মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে শেষ পয়েন্ট ফিয়ার্ড বা ফিয়ার্ড। ফিয়ার্ড, ঠিক আছে। ফিয়ার্ড কি জিনিস? ফিয়ার্ড হচ্ছে হিমবাহ যখন হিমযুগ অবস্থান করতো আমাদের পৃথিবীর জুড়ে, যখন হিমযুগ অবস্থান করতো, তখন উঁচু পাহাড় থেকে বা পর্বত থেকে হিমবাহ সমুদ্রের মধ্যে নিক্ষেপ হতো। এগুলো বিশেষ করে মহাদেশীয় হিমবাহগুলোই নিক্ষেপ হতো। ঠিক আছে, যেরকম যদি কথার কথা বলছি, এরকম উঁচু পাহাড় আছে, এই জায়গায় সমুদ্র অঞ্চল। আগে টোটাল
এরকম ভূমিরূপটা দেখতে হবে। এই ভূমিরূপটা এরকম দেখতে হলো, এই যে উঁচু পাহাড়ি অঞ্চল, এখান থেকে হিমবাহ পুরোটা এই সমুদ্র জুড়ে অবস্থান করতো। তখন সমুদ্র জুড়ে এরকম হিমবাহ পাহাড় থেকে বা কোনো মহাদেশ হিমবাহ কোনো পর্বত থেকে এই এই যে সমুদ্র যে অঞ্চলটা এই জুড়ে অবস্থান করত। এটা হিমযুগে। কিন্তু পরবর্তীকালে এই হিমযুগ যখন যতক্ষণ ছিল বরফ তো এখানে গলেনি বা হিমবাহ গলেনি। পরবর্তীকালে হিমের এই হিমবাহের চাপে এই এই জায়গাটা অ্যাকচুয়াল উপত্যকাটা ছিল এরকম 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 উপত্যকাটা ছিল। উপত্যকাটা ছিল হচ্ছে এরকম, এই বরাবর নিচে নেমে পড়েছে। কিন্তু পরবর্তীকালে ক্ষয়কার্য মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে অবঘর্ষণ ঘর্ষণ প্রক্রিয়ায় আস্তে 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 এই জায়গাটা গভীর গর্ত মতো তৈরি, মানে ক্ষয়ের ফলে এই জায়গাটা নিচু হয়ে গেছে। এবং হিমযুগ যখন শেষ হয়ে গেছে তখন এই নিচু জায়গায় এই হিমবাহে গলিত জলগুলো এখানে জমা হয়েছে। জমা হয়ে এই জায়গাটা নিচু উপত্যকা তো সমুদ্রের এই যে যে ঢাল বা সমুদ্রের যে মহীসোপান অঞ্চল বা সমুদ্রের সৈকত, সেখান থেকে এই জায়গাটা নিচু হয়ে গেছে। এই ধরনের উপত্যকাকে বা এই ধরনের সমুদ্রের, তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সমুদ্র উপকূলের এই ধরনের নিচু উপকূল অঞ্চলকে বলা হয় ফিয়র্ড। তখন বলা হয় হচ্ছে ফিয়র্ড। হিমযুগের পরে এগুলো তৈরি হয়েছে। এইরকম ফিয়র্ড নরওয়েতে প্রচুর আছে, তাই নরওয়েকে ফিয়র্ডের দেশ বলে। কিন্তু আর একটা জিনিস বলে ফিয়ার্ড। কি জিনিস ফিয়ার্ড? হচ্ছে এই যে নরওয়েকে বলা হয় ফিয়ার্ডের দেশ, মানে এরকম বড় আকৃতির কোনো সমুদ্র উপকূল ভাগ, মানে সমুদ্রের থেকেও, সমুদ্রের মেন সমুদ্রের থেকেও এই উপকূল ভাগ নিচু হলে তখন ফিয়ার্ড বলে। এই ফিয়ার্ড যদি ছোট আকৃতির হয়, এই উপকূল ভাগটার আয়তন যদি ছোট হয় তখন তাকে বলা হয় ফিয়ার্ড। ঠিক আছে, এই ফিয়ার্ড হচ্ছে বলা হচ্ছে সুইডেন, ল্যান্ড অফ ফিয়ার্ড বলা হয় প্রচুর সুইডেন। সুইডেনে এইরকম উপত্যকা ছোট ছোট ফিয়ার্ড অনেক আছে, তাকে ফিয়ার্ড বলে, সেটা সুইডেন। আর ল্যান্ড অফ ফিয়ার্ড প্রচুর পরিমাণে এরকম ফিয়ার্ড আছে সমুদ্র উপকূল থেকে এই যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত এই অঞ্চলটা উপকূল ভাগটা নিচু, এরকম ফিয়ার্ড উপকূল প্রচুর পরিমাণে আছে হচ্ছে নরওয়েতে। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে ফিয়ার্ড তৈরি হয়েছে। তাহলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ আমরা পড়লাম? কড়ি বা শার্ক, তারপরে পড়লাম হচ্ছে কড়ি হ্রদ পড়লাম, তারপরে হচ্ছে এরিটি পড়লাম, তারপরে পড়লাম আমরা হচ্ছে পিরামিড চূড়া পড়লাম, তারপরে রসের মাতানে পড়লাম, হিমশিরি বা হিম সোপান পড়লাম, ঝুলন্ত উপত্যকা পড়লাম, তারপরে ক্যাকটেল পড়লাম। এরকম সমস্ত ভূমিরূপগুলো পড়লাম। এখানের মধ্যে বড় প্রশ্ন যেরকম দেবে, আমাদের ছোট কোশ্চেনও দিতে পারে। ল্যান্ড অফ ফিয়ার্ড কাকে বলে, ফিয়ার্ডের দেশ কাকে বলে, ফিয়ার্ড টিকার লেখো, এরকম ভাবে কিন্তু রসের মাতানে টিকা লেখো, এরকম কিন্তু দিতে পারে। ঠিক আছে, যাই হোক, আজকে আমাদের হিমবাহের ক্ষয়কার্য কিন্তু এই ফিয়ার্ডের পরে শেষ হয়ে গেল। এর পরের দিন হিমবাহের সঞ্চয় কার্য পড়াবো বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়াবো। তার পরের দিন এর পরের দিন তো আঞ্চলিক ভূগোল, ভারতের ভূমিরূপ, ভারতের নদীটা পড়াচ্ছিলাম, এবার জলাশয়টা পড়াবো। তারপরের দিন আবার হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ পড়াবো। ঠিক আছে, আজকের মতো এখানেই হিমবাহের ক্ষয়কার্যের ক্লাস শেষ হলো। পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।